নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। স্নেহকুমার চাকমার কথা আপনাদের মনে আছে? চট্টগ্রামের মানুষ স্বাধীনতার আগে যখন র্যাডক্লিফ বাউন্ডারি তৈরি করলেন সীমানা বিভক্ত করার, তখন চট্টগ্রামকে তিনি পাকিস্তানের অংশ করেছিলেন। চট্টগ্রামের তখন যা পপুলেশন ছিল তার 90% ছিল হিন্দু আর বৌদ্ধ, কিন্তু তা সত্ত্বেও সীমানা নির্ধারণ করার সময় র্যাডক্লিফ সচেতনভাবে হিন্দু অধ্যুষিত চট্টগ্রামকে পাকিস্তানের অংশ করেন। স্নেহকুমার চাকমা প্রতিবাদ করেন, ভারতে আসেন, নেহরুজির সঙ্গে দেখা করার জন্য 45 দিন দিল্লিতে হত্যে দিয়ে পড়েছিলেন। তারপর নেহরুর সঙ্গে তার দেখা হয়। নেহরুকে তিনি তাদের আপত্তির কথা জানান এবং বলেন চট্টগ্রামকে ভারতের অংশ করে নেবার। নেহরু মাউন্টব্যাটেনকে একটা চিঠিও লেখেন। মাউন্টব্যাটেন বলেন যে চট্টগ্রাম ভারতেরই অংশ হওয়া উচিত, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। মরিয়া হয়ে ভদ্রলোক সর্দার প্যাটেলের সঙ্গে দেখা করেন। সর্দার প্যাটেল নেহরুকে আবার অনুরোধ করেন বিষয়টাকে দেখবার জন্য। নেহরুজি তখন বলেন যে একটা ছোট্ট ভূখণ্ডের জন্য আমি পাকিস্তানের সঙ্গে লড়াই করব। ব্যর্থ বিফল হয়ে ভদ্রলোক আর ফিরে যাননি চট্টগ্রামে, আগরতলায় ছিলেন, 87 সালে মারা যান। অর্থাৎ পণ্ডিত নেহরুর ওই একটা ভুল, সেই ভুলের মাসুল আজও দিচ্ছে চট্টগ্রাম, সেই ভুলের মাসুল আজও দিচ্ছে আমাদের সেভেন সিস্টার্স। তবে চট্টগ্রাম 47 সালে পাকিস্তানের অংশ হয়েছিল, 71 সালে বাংলাদেশের অংশ হয়েছিল বলে তারা চিরকাল বাংলাদেশের অংশ থাকবে এমনটা নাও হতে পারে। লালবনিরহাটে বাংলাদেশে ব্রিটিশদের আমলে একটা পরিত্যক্ত এয়ারবেস ছিল। সেখানে বাংলাদেশের বিমান বাহিনী বিমান ঘাঁটি করবে, 50টা বিমান আনবে। পাকিস্তান থেকে তারা অত্যাধুনিক যুদ্ধ বিমান আনবে। কিছু দালাল আবার সক্রিয় হয়েছে বাংলাদেশে, পাকিস্তানে বিমান কেনার জন্য তারা কাটমানি খাবে। ঢাকায় পাকিস্তান হাই কমিশনে দালাল রাজ খুব সক্রিয় এখন। এরকম পরিস্থিতি তৈরি হলে দালালরা 2 পয়সা কামিয়ে নেয়, এটাই বাস্তব। এবং যেভাবে বাংলাদেশ জুড়ে ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি উঠছে, যেভাবে জঙ্গি জেহাদিরা ভারতের উত্তর পূর্বে হামলা করার পরিকল্পনা করছে, চিকেন নেকে হামলা করার পরিকল্পনা করছে, যেভাবে পাকিস্তান থেকে চট্টগ্রামে সরাসরি পণ্যবাহী জাহাজ আসছে, তাতে নাকি অস্ত্র কন্ট্রাব্যান্ড আছে অভিযোগ, যেভাবে পাক নাগরিকদের কোনো রকম ডকুমেন্ট চেক না করে নির্বিচারে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেভাবে বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান যোগাযোগ চালু হয়েছে, আমাদের শঙ্কিত হওয়ার কারণ আছে। কারণ 71-এর যুদ্ধে হেরে ভুট্টো বলেছিলেন আমি 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করব। 71 সালে বাংলাদেশের সৃষ্টির পর পাকিস্তান সেভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু খালেদা জিয়া যখন শাসন করেছেন বা যখন সেনারা ছিল ক্ষমতায়, সেনা শাসকরা, তখন পাকিস্তানের প্রভাব কিছুটা হলেও ছিল। কিন্তু শেখ হাসিনার সময় পাকিস্তানকে তিনি ঘেঁষতে দেননি বাংলাদেশে। আইএসআই সক্রিয় ছিল, কিন্তু আইএসআই এর সক্রিয়তা এখন যেরকম শেখ হাসিনার জমানায় সেরকম ছিল না। এখন সরাসরি পাকিস্তানের জঙ্গি জিহাদিরা বলছেন তারা বাংলাদেশে গিয়ে হিন্দু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অস্ত্র তুলে নেবেন, 1000 বছরের ধর্মযুদ্ধ করবেন। পাকিস্তান খেতে পায় না, পাকিস্তান নিজে তার যা
মানচিত্র আছে সেই মানচিত্র থাকবে না আগামী দিনে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর আজ না হোক ভারতের অন্তর্ভুক্ত হবে, বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে যাবে, খাইবার পাখতুনওয়ায় সেক্টারিয়ান ভায়োলেন্স, পাকিস্তান নিজের দেশের মানুষের সঙ্গে লড়াই করছে, পাকিস্তানে পাক তালিবান পাকিস্তানের নাগরিকদের উপর হামলা চালাচ্ছে, সেনাবাহিনীকে রক্তাক্ত করছে, সেই পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের সরকার এখন বাংলাদেশকে বেস করে উত্তর পূর্ব ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে। 174 জন কুখ্যাত জঙ্গিকে জঙ্গি ইউনূস সরকার জেল থেকে মুক্তি দিয়েছে। আরো বেশ কিছু কুখ্যাত অপরাধী জেল ভেঙে পালিয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অস্ত্র শস্ত্র প্রচুর লুট হয়েছে, সেই অস্ত্র শস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, কিছুটা হলেও অনেক অস্ত্র শস্ত্র এই জঙ্গি জিহাদিদের আছে। ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশের এই জন্যই তো সতর্ক বার্তা দিয়েছে যে কোনো সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে, হিন্দুদের উপর হতে পারে, মুক্তিযুদ্ধের সমর্থক যারা আছেন বাংলাদেশে তাদের পরিবারের উপর হতে পারে। কারণ এই সরকার তো মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, এই সরকারে তো জঙ্গি এলিমেন্ট আছে। ইউনূসের প্রধান সহকারী মাহফুজ হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, তার নেতা হিজবুত তাহরির ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি করে পোস্টারে ছেয়ে দিয়েছে বাংলাদেশকে। তাহলে এই জঙ্গি জিহাদিরা যদি মনে করে চিকেন নেককে আক্রমণ করে উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করবে আর আমরা চুপচাপ বসে দেখব, এটা ভাবার তো কোনো কারণ নেই। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সৈন্য মোতায়েন করেছে ভারত সরকার, ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, অর্থ বরাদ্দ বাড়ছে। তাই চট্টগ্রাম এখনো পর্যন্ত বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জিহাদিরা যদি উত্তর পূর্ব ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করে, যদি চিকেন নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, কথা দিলাম চট্টগ্রাম বাংলাদেশের অংশ থাকবে না, থাকবে না। চট্টগ্রামে ভারতের তেরঙ্গা পতাকা উঠবে, কারণ চট্টগ্রামের ধর্মীয় সংখ্যালঘুরা চান চট্টগ্রাম ভারতের অংশ হোক। পণ্ডিত নেহেরুর ভুলের মাসুল তারা আজও দিচ্ছেন। শুনুন, পৃথিবীতে যারা শক্তিশালী তাদের কথাই আইন। এবং রাশিয়া যে ক্রাইমিয়া দখল করলো, ইউক্রেন আক্রমণ করেছে, ইউক্রেনের রুশ ভাষাভাষী ভূখণ্ড রাশিয়া কিন্তু দখল করবে। ট্রাম্প ক্ষমতায় এসে যুদ্ধবিরতি ঘোষণা করবেন এবং তখন কিন্তু স্ট্যাটাস কো থাকবে, অর্থাৎ ইউক্রেনের যে অংশ রাশিয়া দখল করেছে সেই অংশটা তাদেরই থাকবে। আর ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা কি জানেন? তারা তাদের সিকিউরিটিটাকে আউটসোর্স করছে আমেরিকার কাছে। তারা চীন থেকে পণ্য আমদানি করে আর রাশিয়া থেকে গ্যাস নেয়। এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিষয়। তাহলে রাশিয়া ক্রাইমিয়া দখল করলো, বিশ্ব জনমত কদিন সমালোচনা করেছে, এখন বাস্তবতা মেনে নিয়েছে। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়া দখল করবে, তারপরে যুদ্ধবিরতি হবে। ইসরায়েল হামাস হিজবুল্লাহর কোমর ভেঙে দিয়েছে। গাজাতে আর প্যালেস্টাইনি বসতি থাকবে না। অনেক ইসরায়েলের বিরুদ্ধে লড়াই লম্ফ জম্প হয়েছে, ইসলামী দুনিয়া করেছে, এগুলো শুকনো কথা। প্যালেস্টাইনিদের পাশে তারা দাঁড়ায়নি, কারণ ইসরায়েলের শক্তির সামনে তাদের শক্তি কিছু নয়। অর্থাৎ আপনি যদি শক্তিশালী হন আর্থিকভাবে, সামরিকভাবে, প্রযুক্তিগতভাবে, আপনার কথাতেই দুনিয়া চলবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই যে চীন তিব্বতকে বেআইনিভাবে দখল করে রেখেছে,
কে কি করতে পেরেছে? কারণ চীন একটা বড় শক্তি, এশিয়ার, পৃথিবীরও। ভারতের প্রতিস্পর্ধী শক্তি। চীন ভারতকে ভয় পায়, ভারতের সুপার পাওয়ার আর অ্যাম্বিশন, এবং ভারত আজ নয় কাল সুপার পাওয়ার হবে। ভারতও চীনের এই আধিপত্যবাদকে সন্দেহ করে, কিন্তু চীন যে একটা শক্তিশালী দেশ সেটা মেনে নিয়ে ভারত কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক মেরামত করেছে। 2020 এপ্রিলের আগে দু দেশের সম্পর্ক যেরকম ছিল সেরকম সম্পর্ক আবার হচ্ছে। চীনা বিনিয়োগ আসবে, যদিও স্ট্র্যাটেজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা এখনো চীনা বিনিয়োগকে স্বাগত করব না। চীনও বুঝতে পেরেছে প্রতিবেশী ভারত, সেও সুপার পাওয়ার হতে চলেছে, চতুর্থ বৃহত্তম অর্থনীতি, তার বৃহৎ বাজার, গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস। তো চীনা পণ্য বিক্রি করতে হলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু চীন শক্তিশালী দেশ, চীন কিন্তু তিব্বত দখল করে রেখেছে। কে কি বলেছে চীনকে? কেউ কিছু বলেনি, বললেও চীন কর্ণপাত করেনি। তাহলে আমরা সুপার পাওয়ার, এশিয়ায় চীনের প্রতিদ্বন্দ্বী। যদি আমরা বাধ্য হই বাংলাদেশের জঙ্গি জেহাদিদের ঘাঁটিকে ধ্বংস করার জন্য অভিযান করতে, এবং সেই অভিযানের ফলশ্রুতিতে চট্টগ্রাম, ওই অঞ্চলের মানুষের আবেগকে মর্যাদা দিতে, যদি চট্টগ্রামের ইতিহাসকে অন্যভাবে লেখা হয় আগামী দিনে, কেউ কিছু বলতে পারবে না। ইতিউতি দুটা কথা বলবে, কিন্তু ভারতকে চোখ রাঙানোর ক্ষমতা থাকবে না। এক, ভারতের সামরিক শক্তি, ভারত পরমাণু শক্তিধারী দেশ। 3, ভারতের বৃহৎ বাজার। 4, ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ভারতের জনসংখ্যা, প্রযুক্তিতে ভারতের বিশাল উন্নতি। তাই জঙ্গি জেহাদিদের রক্তচক্ষুকে দমন করতে, তাদের পরিকাঠামো ভাঙতে, তারা যাতে ভারতকে আক্রমণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী যদি জঙ্গি পরিকাঠামো ভাঙতে বাংলাদেশে অভিযান চালায়, এবং সেই অভিযানের ফলশ্রুতিতে যদি চট্টগ্রামের মানুষ মনে করেন যে তাদের ইতিহাস এবার নতুনভাবে লেখা হবে, সেই দাবিকে কি আমরা অস্বীকার করতে পারবো? কারণ স্বাভাবিকভাবেই চট্টগ্রাম ভারতের অংশ। পণ্ডিত নেহরুর ভুলের মাসুল আমরা দিচ্ছি, চট্টগ্রামের মানুষ দিচ্ছে। ঠিক যেভাবে পাক অকুপায়েড কাশ্মীর বলে একটা ভূখণ্ড এখনো রয়ে গেছে, সেদিনকে যদি পণ্ডিত নেহরু সেনাবাহিনীর রাশ টেনে না ধরতেন, তাহলে পাক হানাদার বাহিনীকে আমরা পুরো এলাকা থেকে তাড়িয়ে দিতে পারতাম। পারিনি। তার মাসুল অদৃশ্যের সঙ্গে অভিসারের 75 বছর পরেও আমাদের দিতে হচ্ছে। তাই বাংলাদেশের জঙ্গি জেহাদি, তাদের মদতদাতাদের হুঁশিয়ারি দিচ্ছি, চোখ রাঙালে চোখ গেলে দেব। ভারতের মাটি থেকে, এই বাংলাদেশের মাটি থেকে ভারতের উত্তর পূর্বে অশান্তি করার চেষ্টা করলে, ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার কে আঘাত করার চেষ্টা করলে ঘরে ঢুকে মেরে আসবে ভারতীয় বাহিনী। তখন কিন্তু চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থাকবে না। কন্ট্রোল করুন আপনাদের দেশের জঙ্গি জিহাদিদের। 174 জন আন্তর্জাতিক ভাবে যাদের কুখ্যাতি আছে, সেই রকম জঙ্গিকে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে। তারা দাপিয়ে বেড়াচ্ছে, বেআইনি অস্ত্র প্রচুর। পাকিস্তানের সক্রিয়তা, 1000 বছর ধরে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার হুঙ্কার। আমাদের তো পদক্ষেপ নিতে হবে 140 কোটি ভারতবাসীর নিরাপত্তার স্বার্থে। তাই ইউনূস আর জঙ্গি সাথীদের হুঁশিয়ারি, এই জঙ্গি জিহাদিদের ভারত বিরোধী চক্রান্তে আপনাদের যদি মদত থাকে, তাহলে জেনে রাখুন কপালে দুর্ভোগ আছে।
প্রয়োজনে বাংলাদেশের মানচিত্র আমরা বদলে দিতে পারি। যদি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি কোনো প্রশ্ন তোলেন আপনারা, যদি উত্তর পূর্বে অশান্তি বাঁধানোর চেষ্টা করেন, যদি চিকেন নেকে হামলা করার কোনো পরিকল্পনা থাকে, তাহলে বলে দিচ্ছি বাংলাদেশের মানচিত্র আর এখনকার মতো থাকবে না। ভিয়েতনাম যুদ্ধে এই বাংলা থেকে স্লোগান উঠেছিল, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। আবার নতুন স্লোগান শোনা যাচ্ছে, তোমার নাম আমার নাম রংপুর আর চট্টগ্রাম। ইউনূস আর তার জঙ্গি সাথীরা এগুলোকে মনে রাখুন। এই সরকারটা কত বড় দ্বিচারিতা করছে ভাবুন। এরা বলছে শেখ হাসিনার আমলে ফ্যাসিবাদ হয়েছিল, টাকা লুট হয়েছে, মানুষের অধিকার খর্ব হয়েছে, নির্বিচারে গুম খুন করা হয়েছে। যাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগ ছিল, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ, সাবেক বিদেশমন্ত্রী ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের সেফ প্যাসেজ দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিসের বিনিময়ে? বাংলাদেশের মানুষ বলছে কোটি কোটি টাকার বিনিময়ে। এখনো চট্টগ্রাম বন্দরে যে পণ্য খালাসের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটও আওয়ামী লীগের নেতারা বকলমে চালান। সব সেটিং। আর নিরীহ আওয়ামী লীগের সমর্থকদের খুন করা হচ্ছে, খুনের মামলা দেয়া হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। বলা হচ্ছে যে ওরা আওয়ামী লীগের সমর্থক, তাই তারা আক্রমণের মুখে পড়েছেন। ধর্মীয় পরিচয় বড় কথা নয়, আওয়ামী লীগের সমর্থক হলেই তারা কেন হিংসার মুখোমুখি হবেন? আর যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা কিন্তু বিদেশের মাটিতে বসে আছেন, মহল তবিয়তে আছেন, সমাজ মাধ্যমে সরাসরি উপস্থিত হয়ে নানা কথা বলছেন। তাদের সেফ প্যাসেজ হলো কি করে? কিসের বিনিময়ে হলো? বাংলাদেশের বড় বড় ব্যবসা আগে যেভাবে চলতো এখনো সেভাবে চলে। নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে নিয়েছে আওয়ামী লীগের লোকজন, অন্তর্বর্তী সরকার, প্রশাসন। এই হচ্ছে সার্বিক ছবি। আর এই আবহে বাংলাদেশ জুড়ে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবিতে পোস্টার পড়ছে। ভারত বিরোধী আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইউনূস সরকার সর্বক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে সেই পুরনো ভারত বিরোধিতার তাসকে খেলছে। আমরা সতর্ক আছি। আবার বললাম, কোন রকম ভারত বিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ পেলে আমরা ঘরে ঢুকে মেরে আসব। আর ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতাকে আঁচড় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানচিত্র নতুন করে লেখা হবে। 140 কোটি ভারতবাসী ভারত মাতাকে আক্রমণ, তাকে অবমাননা করার কোনো চেষ্টাকে বরদাস্ত করবে না। এখানে আমাদের দলমত নির্বিশেষে জিরো টলারেন্স। ইউনূসের জঙ্গি শাহী দোকান খুলে কথাটা শুনে রাখুন। আপনাদের নতুন পিতা পাকিস্তানও আপনাদের বাঁচাতে পারবে।